উত্তাল ছিল গোটা দেশ। আর সেই নিট বিতর্কের পর এবার কেন্দ্রের কড়া অবস্থান, যাতে কোনো রকম কোনো বেনিয়ম না হয় সেদিকে কড়া নজর কেন্দ্রের। পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া আইন আনছে কেন্দ্র। আগামীকালই সংসদে পেশ হচ্ছে সংশোধনী বিল, যে কথা আপনাদেরকে জানাচ্ছিলাম। এবার কেন্দ্রের তরফে আরও কঠোর ব্যবস্থা, যাতে কোনো রকম বেনিয়ম না হয় সেই জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। 27শে জুলাই লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আনছে কেন্দ্রীয় সরকার। কথা বলবো মৈত্রী, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। মৈত্রী, দেখো, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর মন্ত্রকের MOS জিতেন্দ্র সিং তিনি এই বিল পেশ করতে চলেছেন, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026। এই বিলে 2024-এর যে বিল ছিল তার থেকে আরো বেশি কড়াকড়ি করা হচ্ছে। সেখানে সর্বোচ্চ সাজার বছর যেরকম বাড়ানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সর্বোচ্চ জরিমানার পরিমাণ একেবারে 10 কোটি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, তদন্তের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে এই বিলে। বিশেষ টাস্ক ফোর্সের গঠনের সুযোগ থাকছে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার কথা উল্লেখ করা হয়েছে। দাখিলের 3 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। ফলে সব মিলিয়ে পরীক্ষায় ক্ষেত্রে যাতে কোনো রকম ভাবেই জালিয়াতির ঘটনা ঘটবে, সেক্ষেত্রে একেবারে কড়া পদক্ষেপ সরকার নিতে পারে, সেই বিষয়টাই কিন্তু একেবারে আইনি দিক থেকে আঁটোসাঁটো করে বেঁধে দেওয়ার জন্য আগামীকালই এই বিল পেশ করতে চলেছে সরকার লোকসভায়। রুমেলা, বেশ। গতকাল দুপুরে ককরোচ জনতা পার্টির সঙ্গে ছিল বৈঠক। সেই বৈঠকের আগেই সিজেপির যে শর্ত দেওয়া হয়েছিল সিজেপির তরফ থেকে, সেই শর্ত পূরণ হলো। ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি ইস্তফা দিলেন। পড়ুয়াদের স্বার্থেই, পড়ুয়াদের দাবি মেনেই এই ইস্তফা। তাদের যে দুটি শর্ত তাও মেনে নেওয়া হলো। আন্দোলন প্রত্যাহার করলো সিজেপি। ছাত্র রাজনীতি থেকে এই রকেট গতিতে উত্থান। ছাত্র রাজনীতি টেনে নামিয়ে আনল। ধর্মেন্দ্র প্রধানের জীবন যেন সাপ লুডোর খেলা। ককরোচ জনতা পার্টির মূল শর্তই মেনে নিল কেন্দ্র। নিট বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত পূরণ। নিট বাতিলে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তোলার বাকি দুটি দাবিতেও সায় কেন্দ্রের। শর্ত পূরণ হতেই আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। শনিবার নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র প্রধান লেখেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনো সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্ন ফাঁসের দায় নিয়েছি, কোনো সময় মুখ লুকোইনি। তার দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশ বিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনোভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেই জন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য। নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল ককরোচ জনতা পার্টি। বলা হয়েছিল, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। এ বিষয়ে কোনো বোঝাপড়া চলবে না, দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের 2 দফা বৈঠকও হয়, কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার 3য় দফার আলোচনা হওয়ার কথা ছিল, তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ইস্তফার সিদ্ধান্তকে পড়ুয়াদের আন্দোলনের জয় হিসেবে বর্ণনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। डेमोक्रेसी है, अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे। ছাত্র রাজনীতি থেকে উত্থান ধর্মেন্দ্র প্রধানের। মাত্র 18 বছর বয়স থেকে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন ধর্মেন্দ্র।
1997 সালে ওড়িশায় কংগ্রেস সরকারের আমলে প্রশ্ন ফাঁস আন্দোলনের নেতৃত্ব দেন। এবিভিপির হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। ওই প্রতিবাদের পরই রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর থেকেই রাজনৈতিক কেরিয়ারে তরতর করে উত্থান হয় ধর্মেন্দ্রর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ পান ধর্মেন্দ্র প্রধান। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থাকাকালীনই নিটের প্রশ্ন ফাঁস। বিতর্কের জেরে শেষমেশ ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। बहुत बहुत बड़ी जीत हुई है युवाओं की, बहुत बहुत बड़ी जीत हुई है संविधान की, इस लोकतंत्र की। ये युवाओं का पावर है और हम सरकार में, प्रशासन में सारे लोगों को बोल देना चाहते हैं, डू नॉट मेस विद द यंग जनरेशन। हमारा ताकत है, ये हमारा यूनिटी ताकत है। প্রশ্ন ফাঁস কাণ্ডে শুরু থেকেই কড়া অবস্থান নেয় কেন্দ্র। সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া থেকে এনটিএর শীর্ষ স্তরে রদবদল ও বরখাস্তের সিদ্ধান্ত। প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন আনার ভাবনাও রয়েছে সরকারের। পরপর সিদ্ধান্তে মোদী সরকার বুঝিয়ে দেয় যে তারা পড়ুয়াদের প্রতি কতটা সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী নিজেও ভিডিও বার্তায় পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন। पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেই অনশন ভঙ্গ করেন আন্দোলনকারী সোনাম ওয়াংচুক। 2 কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা গিয়ে সোনাম ওয়াংচুকের অনশন ভঙ্গ করান। শুধু তাই নয়, কেন্দ্র যে সোনাম ওয়াংচুকের দাবিগুলো ইতিবাচকভাবেই দেখছে সেই বার্তাও তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। এবার ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান নন, দেশের ছাত্ররাই প্রধান। মোদী ফের বোঝালেন তরুণরাই দেশের ভবিষ্যৎ। জেন জিকে বারবার বার্তার পর এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগে প্রধানমন্ত্রীর অ্যাকশন। নিউজ 18 বাংলা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এসেছে শাহী প্রতিক্রিয়া। পড়ুয়াদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়েছে। শাহী প্রতিক্রিয়া, বিজেপির কাছে দেশ ছাত্র যুবরা বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো পদের থেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য। প্রধানের পদত্যাগে বিজেপির নীতি স্পষ্ট বলে দাবি। মোদী সরকার যুব সমাজের প্রতি শ্রদ্ধাশীল বলেও দাবি। প্রশ্নপত্র ফাঁস রুখতে বদ্ধপরিকর সরকার, দাবি অমিত শাহ। বেশি সময় ধরে চলছিল এই আন্দোলন, আর 36 দিনের আন্দোলন শেষ হলো। এবার ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান এবং তারপর যন্তর মন্তরের যন্ত্রণা মুক্তি। মোদীর রাজধর্মে কেটেছে কক্রোজ্জ্বল। 3 শর্তই মেনে নেওয়ায় ধাপে ধাপে হটেছে জমায়েত। দেশের প্রতি দায়িত্ব, জঞ্জাল সাফাইয়ে ছাত্র যুবরাই। নিউজ নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে।
প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা, গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। আজকে কার্গিল দিবস, কার্গিল দিবসে যারা শহীদ হয়েছে আমাদের ভারত মাতাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে, তাদের স্মরণ করার দিন। সোশ্যাল মিডিয়াতেও করেছি, এখানে মন কি বাত শুরুর আগে এখানে যে আমাদের অস্থায়ী শহীদ বেদি বানানো হয়েছে সেখানে দাঁড়িয়ে স্যালুট করেছি। তাদের সমস্ত বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতবর্ষকে সুরক্ষিত রাখা এবং বিদেশি শক্তিকে পরাস্ত করার যে ঐতিহাসিক বিজয় ঘটেছিল, সেই দিন আজকের দিন গোটা দেশ শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করছে এবং গর্বের সঙ্গে কার্গিল বিজয় দিবস পালন করছে। 2026 এক্সামিনেশন বিল পাস হতে চলেছে লোকসভায়, তাতে প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে এই এত ঘটনা ঘটছে, শাস্তি জরিমানা উভয়ই হবে, কড়া বিল আনছে কেন্দ্রীয় সরকার। সোমবার পেশ হবে এই বিল লোকসভায়। দেখুন, নরেন্দ্র মোদীজি বরাবর এসব বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়ে চলেন এবং আন্দোলনকারীরা তার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং গোটা দেশবাসীর আস্থা আছে এবং তিনি শুধু বিল আনা নয়, কার্যকর করার ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাকের কথা বলেছেন। বাকি বিস্তারিত বিলে আমরা জানতে পারবো। বিল প্লেসের আগে, অনুমোদনের আগে এর থেকে বেশি কিছু বলা কোনো মুখ্যমন্ত্রী উচিত নয়। নিটের প্রতিবাদে কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল করেছিলেন। কথা আফরোজের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাচ্ছিলেন যে সেদিনের ঘটনায়, গত পরশুর যে ঘটনা, সেই ঘটনায় শুক্রবার গুন্ডামির ঘটনায় শনিতে গ্রেফতার এবং অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামি, কি প্রবল গুন্ডামি চলেছিল, কিভাবে সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছিল, সে ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। আমাদের সাংবাদিক অমিতকে আপনারা দেখুন ভালো করে, যে কালো পোশাক পরা যে, সেই হচ্ছে মোহাম্মদ আফরোজ। আমাদের সাংবাদিক, দুই সাংবাদিক সেখানে ছিলেন, আমাদের চিত্র সাংবাদিক সঞ্জয় ছিলেন, আমাদের সাংবাদিক অমিত সেখানে ছিলেন এবং তাদেরকে রীতিমতো ধাওয়া করা হয়, তাদেরকে দেখে জল ছোড়া হয়, তাদের দেখে স্লোগান দেওয়া হয় এবং তাদেরকে সেখানে কাজ করতে বাধা দেওয়া হয়, হ্যারাস করা হয় তাদের। যাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেই মোহাম্মদ আফরোজ, এবং তাকে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত সংখ্যাটা 11। মোহাম্মদ আফরোজ কে? মোহাম্মদ আফরোজ কি, তার পরিচয়, কার ঘনিষ্ঠ সে, একটু বিস্তারিত জানার চেষ্টা করি। সহকর্মী রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, আন্দোলনের ভিড়ে এই আফরোজরা মিশে গেল কি করে? এই আফরোজ কে? দেখা একেবারে এটাই হচ্ছে প্রশ্ন, যে আদতে এই আফরোজ কি ছাত্র, মেটিয়াবুজের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় এরকম অসামাজিক কার্যকলাপের সঙ্গে আফরোজ যুক্ত। শুধু তাই নয়, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে মেটিয়াবুজের যিনি বিধায়ক তৃণমূলের খালেক মোল্লা, তার সঙ্গে একাধিক ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ছবি। এবং এই বিষয় নিয়ে আমরা যখন বিধায়ককে প্রশ্ন করি তিনি চেনেন কিনা, তিনি তখন এই আফরোজকেই দুষ্কৃতী বলছেন। সেক্ষেত্রে এখন দুষ্কৃতী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং এখন আদতে সে দুষ্কৃতী, যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে এই নিট আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে এই আফরোজ কেন আসলো? এবং তবে জানিয়ে রাখি, শুধু আফরোজ নয়, মোহাম্মদ আজাদ এবং আরো বেশ কয়েকজন, প্রায় 20 থেকে 30 জন একটা দলকে নিয়ে এই আফরোজ সেদিন আন্দোলনে এসেছিল এবং তাদের এই আফরোজ ছাড়াও যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা সেদিনের আন্দোলনের ভিড়ে মিশে গিয়ে সাংবাদিকদের নিগ্রহ করেছিল, তারা কারা? তাদেরও কি কোনো রাজনৈতিক পরিচিতি রয়েছে?
দেখো এখানে আফরোজ এবং আরো একজনের নাম উঠে হচ্ছে রেজা বলে, তিনি হলো জোড়াসাঁকোর বাসিন্দা এবং তারও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কংগ্রেসের তিনি বউবাজারের কিছু পোস্টে রয়েছে এমনই বিষয় উঠে আসছে। সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন আসছে যে ছাত্রদের আন্দোলনে তাহলে কি পেছন থেকে কোনো রাজনৈতিক দলের মদত ছিল? এই প্রশ্ন আসবেই, কারণ পুলিশ যখন তদন্তে নেমেছে দেখা যাচ্ছে যে এরকম ভাবেই যেমন আফরোজের সঙ্গে তৃণমূল বিধায়ক থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে রেজার যার নাম উঠে আসছে তার কিন্তু কংগ্রেসের সঙ্গে একাধিক ছবি ব্যানার তাও কিন্তু তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে আসছে। সেক্ষেত্রে নিট আন্দোলনে এদের যোগ কি? কারণ 14 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে প্রায় 70% বয়স প্রায় 30 থেকে 40 বছর। এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তাদের আন্দোলনের যে দাবি সেই দাবি সম্পর্কেই তারা হয়তো অবগত ছিলেন না। তাহলে তারা কি উদ্দেশ্যে সেদিন এখানে এসেছিলেন? সাংবাদিকদের নিগ্রহ করা, ভাঙচুর করা অর্থাৎ ভ্যান্ডালিজমের জন্যই তারা এখানে এসেছিলেন? এর পেছনে কারা মদত দিয়েছিলেন? এর পেছনে অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির মদত ছিল কিনা? ওকে, আর 7টি এফআইআর দায়ের করে গুন্ডা দমন আইনে এদের বিরুদ্ধে মামলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যেমন কিছুক্ষণ আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। বাম ছাত্র যুবদের মিছিলে এরা কারা, যারা এই ওয়াটগঞ্জ, মেটিয়াবুরুজ, একবালপুর এই সব জায়গা থেকে এলো? সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ আর ইত্যাদি ইত্যাদি। দিল্লির ছাত্র আন্দোলনের রেশ কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল জমায়েতে তুমুল বিশৃঙ্খলা, আন্দোলনের নামে নৈরাজ্য। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা। ধর্মতলায় সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ। নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক টার্গেট। জি24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র, কমল জানাকেও মারধর, হেনস্থা। আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র। হামলা আর+এর রিক প্রকাশের উপরেও আক্রান্ত এই সময়ের প্রতিনিধি শিলাদিত্য কর। ঘটনার আঁচ এসে পড়ল বিধানসভায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ঘটনায় জড়িত কুখ্যাতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা, এবং এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ একবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। পুলিশের দাবি, জনতাকে উস্কানি দিয়ে শুক্রবার পুরো ডোরিনা ক্রসিং দখল করার ডাক দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বারবার মাইকে প্রচার করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়। এলাকা খালি করতে বলা হলেও তা কানে তোলেননি বিক্ষোভকারীরা, বরং পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন তারা। হেনস্থা করা হয় কর্মরত সাংবাদিকদেরও। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে 7 এফআইআর।
শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রাতেই আক্রান্ত সাংবাদিকদের বয়ান রেকর্ড, একাধিক ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। শুক্রবার রাতে আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকেই হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুক্রবারীরা চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শনিবার সাংবাদিক হেনস্থার ঘটনায় বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন বিজেপি বিধায়করা। পরিকল্পনা করেই হামলা, ছক কষে সাংবাদিক নিগ্রহ। সরব বিজেপি থেকে নব তৃণমূল। ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। ব্যবস্থা হবে একদম, ঘর নয় শ্রীঘর হবে। গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। বিদেশি ফান্ডিং, বিদেশি চক্রান্ত এবং কারা কারা যুক্ত সেই নামগুলো দেখলেই তো বোঝা যায়। এরা তো সব এজেন্ট। ছাত্র আন্দোলন তো পশ্চিমবাংলার গত 15 বছরে তো উঠিয়ে দিয়েছে না, তো সুতরাং এরা সব কেউই ছাত্র নয়। দেখুন, মুভমেন্ট এক জিনিস আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল। আন্দোলনের নামে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় সদ্য বিধানসভায় পেশ হওয়া যে গুন্ডা দমন বিল, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের 3 পুরুষ মনে রাখবে কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। নিউজ 18 বাংলা।